নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। আরজি কর তদন্তে বিনীত গোয়াল সহ সাসপেন্ড 3 শীর্ষ আইপিএস অফিসার। রাস্তায় নামাজ নিয়ে উত্তাপ রাজাবাজার, পুলিশের ওপর চড়াও যুবকরা, নামলো সিআরপিএফ। মমতাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়ব, সুদীপ নারায়ণের কথায় আমার বাড়িতে উনি ইডি পাঠিয়েছিলেন, তাপস রায়। মোদির উপদেষ্টাতেই কি নতুন অর্থমন্ত্রী? নন্দীগ্রামে বিজেপি প্রাপ্তি নিয়ে জল্পনা। রেজিনগরে কেন্দ্র ইস্তফা দিলেন হুমায়ুন কবির। বেআইনি নির্মাণে রমরমা রুখতে করা আদালত, 3 জেলায় বাড়ি ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ। সপ্তম পে কমিশন চালু হলে ঠিক কতটা বেতন বাড়বে সরকারি কর্মচারীদের, অঙ্কটা বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা। এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর? ভবানীপুরেই থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, নন্দীগ্রামে ছেড়ে চমক দিলেন। প্রেসিডেন্ট জেলে 4 ঘন্টায় মেগা অপারেশন, ডাস্টবিন গোলাগুলি ঘেটে উদ্ধার 23টি মোবাইল, সিআইডি তদন্তের নির্দেশ। মিশন বারাসাত সম্পূর্ণ করে ফাস্টফুডের ভোজন, চন্দ্রনাথ রথ খুনের সুপারি কিলিংয়ের চাঞ্চল্যকর বুল প্রিন্ট ফাঁস করল সিবিআই। জনগণের সামনেই চলবে বিধানসভার লাইভ সম্প্রচার, নজরবিহীন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি কর কাণ্ডে মিসহ্যান্ডেলিং ও টাকা দেওয়ার চেষ্টা, 3 আইপিএসকে সাসপেন্ড শুভেন্দুর। তৃণমূলের ঘরছাড়াদের ঘরে ফেরাবেন শুভেন্দু, বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা দলনেতাকে কি শর্ত দিলেন মুখ্যমন্ত্রী? কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার টাকা? তালিকা থেকে বাদ পড়েছেন অনেকেই, স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 দশকের অনুগ্রতরা প্রতিদিন, পদ হারিয়ে মমতাকে তোপ কাকুলির। আসছে বিস্তারিত খবরে। আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজের নৃশংস খুন ও ধর্ষণের কাণ্ডে অবশেষে অত্যন্ত কঠোর ও নজরবিহীন পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা একাধিক প্রশ্নের জেরে এবার সরাসরি কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের ওপর কোপ পড়ল। তদন্তে গাফিলতি ও তথ্য গোপনের অভিযোগ কলকাতায় প্রাক্তন নগরপাল বিনীত গোয়াল সহ 3 প্রভাবশালী আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে নবান্ন। আরজি কর তথা অভয়াকাণ্ডের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের সভাগৃহে জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনের বিনীত গোয়াল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হচ্ছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আরজি কর কাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্ঘাটনের স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা, প্রমাণ লুটপাটের অভিযোগ এবং তদন্তের গতি নিয়ে সাধারণ মানুষ ও চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত সেই ক্ষোভ প্রশমনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সাসপেন্ড মামলা তদন্তে নতুন মোড় আনতে পারে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভেতর দায়িত্বহীনতার বিরুদ্ধে কড়া বার্তাও দিল নবান্ন। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম জুম্মার নামাজ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজাবাজার এলাকায়। প্রকাশ্যে রাস্তা আটকে নামাজ পাঠ করাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় একদল মুসলিম যুবকের মধ্যে তীব্র বচসা ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেষ পর্যন্ত এলাকায় নামাতে হয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ। কলকাতার রাজাবাজার এলাকায় শুক্রবার জুম্মার নামাজ ঘিরে উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু যুবক রাস্তা আটকে নামাজ পড়ার প্রস্তুতি নিলে পুলিশ সরকারি নির্দেশিকা দেখিয়ে বাধা দেয়। এরপরই পুলিশ ও যুবকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা রাস্তাতেই নামাজ পড়ার দাবিতে অনড় থাকবেন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, কয়েকজন যুবক উত্তেজিত হয়ে কর্মকর্তাদের, পুলিশ কর্মীদের দিকে তেড়ে আসেন এবং রাস্তার ওপরেই নামাজ পড়ার কথা বলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হলে প্রশাসন দ্রুত অতিরিক্ত পুলিশ বাহিনী ও সিআরপিএফ মোতায়েন করে। কিছুক্ষণের জন্য গোটা রাজাবাজার চত্বর উত্তেজনায় থমথম হয়ে ওঠে। একদিকে বড়নগরের বিজেপি বিধায়ক অর্জুন সিংহা সাম্প্রতিক এক সাক্ষরতে রাস্তায় নামাজ পড়ার বিরোধিতা করে বলেছিলেন, মসজিদেই প্রার্থনা হওয়া উচিত। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম জুম্মার দিনই রাজাবাজারে এই ঘটনার রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না।
রাজনীতিতে তাপস রায় মানি পোড় খাওয়ার নাম। 53 বছরের দীর্ঘ রাজনৈতিক পথ চলার বহু ঝোড়ো ইংলিশ খেয়েছেন, কিন্তু রাজনীতিতে তাপস রায় মানি পোড় খাওয়ার নাম। 53 বছরের দীর্ঘ রাজনীতিতে পথ চলার বহু ঝোড়ো ইংলিশ খেয়েছেন, কিন্তু 2024-এর সেই অভিশপ্ত ভোরে স্মৃতি আজও তার কাছে দগদগে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের কেন্দ্রীয় বাড়িতে সংস্থার ম্যাথরন তল্লাশি কার্যত তার তৃণমূল ত্যাগের অনুঘটন হিসাবে কাজ করেছিল। মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় ফের বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিলেন। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তার বাড়িতে ইডি হানার নৈপথ্য বিজেপি নয়, বরং তৎকালীন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নয়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাপস রায়ের দাবি, তার কথাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। ক্ষোভ উকড়ে দিল তাপস রায়, বলেন যে আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল তাকে আমি জেলের ঘানিটা নিয়েই ছাড়ব। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেন, তার 53 বছরের রাজনৈতিক জীবনে একটি দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যাবে না। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তাপস রায়, কিন্তু রাজনৈতিক দূরত্ব বাড়ার সঙ্গে সম্পর্কও পরিবর্তন এসেছে বলে দাবি তার। তিনি বলেন, আগে আমাকে তাপসদা বলতেন, পরে শুধু নাম ধরে রাখতেন। ইডি অভিযান ঘটনার পর থেকে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলেই ইঙ্গিত দেন তিনি। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যায় তার গলায়। তাপস রায়ের কথায়, শুভেন্দুর সজলরা রাজনীতিদের আমার ছাত্র ছিল। আজ শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখে গর্ব হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরংশ জয় নিশ্চিত করার পর এবার মন্ত্রিসভা গঠন ও শূন্য আসন পূরণের কৌশলগত প্রস্তুতিতে ব্যস্ত বিজেপি শিবির। ভবানীপুর ও নন্দীগ্রামের উভয় আসনেই বিপুল ভোটে জয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নন্দীগ্রামে উপনির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষেবা সদস্য ও বৈশিষ্ট্য অর্থবিদ সঞ্জীব সওয়াল এই বিজেপি প্রার্থী করতে পারে। শুধু প্রার্থী করার কথাই নয়, তাকে বিধায়ক নির্বাচিত করার জন্য রাজ্যের নতুন অর্থমন্ত্রী করার পরিকল্পনা নাকি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নির্বাচনীয় এজেন্ট মেঘনাথ সাহার নামও আলোচনায় রয়েছে, তবুও সঞ্জীব স্যানেলের নামই এখন রাজনৈতিক মহলে বেশি জোর পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিশেষ মন্ত্রী এস জয়শঙ্কর বা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর মতো আমলা ও বিশেষজ্ঞদের সরাসরি প্রশাসনে আনার কৌশল এবার বাংলাতেও প্রয়োগ করতে চলছে বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সঞ্জীব স্যানেলের উপস্থিত এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন অর্থমন্ত্রী নিন্দা, ঋণের বোঝা ও শিল্পহীনতার সমস্যার মোকাবিলার একজন অভিজ্ঞতা অর্থনীতিবিদ সামনে আনতেই চাইছে নতুন সরকার। যদিও শেষ পর্যন্ত সঞ্জীব স্যানেলের নন্দীগ্রাম থেকে প্রাপ্তি হন এবং অর্থমন্ত্রীদের দায়িত্ব পালন করে, তবে শিল্পায়ন, আন্তর্জাতিক বিনিয়োগ ও রাজ্যের আর্থিক সংস্কারের বড় পরিবর্তনের সম্ভব হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AUJP দলের প্রতিষ্ঠাতা তথা হেভিওয়েট নেতা হুমায়ুন কবির অবশেষে রেজিনগর বিধানসভা কেন্দ্রীয় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ শুক্রবার রাজ্যের বিধানসভা নবনির্বাচিত স্পিকার মিথিন্দ্র সেনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। মুর্শিদাবাদের বিতর্কীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির সদস্যসমত বিধানসভা নির্বাচনে 2টি আসন থেকেই জয় পেয়েও শেষ পর্যন্ত একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নির্বাচনীয় নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে জয়ী কোনো প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আসন ছাড়তেই হয়। সেই নিয়ম মেনেই তিনি নওদা কেন্দ্রীয় বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন এবং রেজিনগর আসনটি ছেড়ে দিয়েছেন। এর ফলে রেজিনগর বিধানসভা কেন্দ্রীয় এখন শূন্য হয়ে পড়ে রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে উপনির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে নওদা কেন্দ্রীয় নিজের সংগঠন ও ভোট ব্যাংক বেশি শক্তিশালী হওয়ার সেই আসন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। একসময় বাবরি মসজিদ ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের মধ্যে সাসপেন্ড হয়েছিল তিনি। পরে নিজের দল AUJP গঠন করে নির্বাচনে লড়ে জোর জয় পান। এখন রেজিনগরের আসন ফাঁকা হওয়ায় সেখানে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেসের জোট ইতিমধ্যে সম্ভাব্য উপনির্বাচন ঘিরে তৎপরতা শুরু করেছে বলে রাজনৈতিক সূত্রে খবর।
রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পুনর্নির্মাণ সংক্রান্ত একটি মামলায় শুনানিতে বিচারপতি স্পষ্ট জানান, বেআইনি নির্মাণ রুখতে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের সরকার তা কার্যকর করতে কোনো সার্থক পদক্ষেপ করেননি। তিনজলার বহুতলা ভাঙকে কেন্দ্র করে তিনজলার বহুতল ভাঙাকে কেন্দ্র করে বড় ধাক্কা খেল রাজ্য প্রশাসন। শুক্রবার ক্যালকাটা হাইকোর্ট এর বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ বহুতলা ভাঙর সরাসরি সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আগামী 22শে মে মামলার পরবর্তী শুনানি হবে। সাম্প্রতিক তাপসী এলাকায় একটি বহুতলের চড়া চামড়ার কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ভাবনাটি সম্পূর্ণ বেআইনি এবং কোনো অনুমতি বিল্ডিং প্ল্যান ছাড়া তৈরি করা হয়েছে। তার নির্দেশের পরেই প্রশাসন দ্রুত বুলডোজার পাঠিয়ে ভাঙার কাজ শুরু করে। তবে পুনর্বাসন ও আইনি প্রক্রিয়া না মেনে ভাঙচুর অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা আদালতে দ্বারস্থ হয়। ইতিমধ্যে ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত সেই কাজ বন্ধ থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে বেআইনি নির্মাণ, প্রশাসন নজরদারি অভাব এবং ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ কলকারখানা চালানো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যে কসবা, তিলজেলা, একবালপুর ও মোমিনপুরের মতো এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছে। তবে আদালত এই নির্দেশের পর ভবিষ্যৎ প্রশাসন আরও বেশি আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ করতে বলা হয়েছে বিশেষজ্ঞদের। সপ্তম পে কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি। নতুন সরকার গঠনের পর 5 মন্ত্রীকে নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পরের ক্যাবিনেটে বৈঠকে সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা হবে। আশায় বুক কাঁপছে রাজ্য সরকারি কর্মচারীদের। দীর্ঘদিন ধরে না পাওয়ার ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে গেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের সপ্তম পে কমিশন চালুর সম্ভাবনা ঘিরে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন আন্দোলনের পর সরকারি আশ্বাসকে স্বাগত জানালেও এখনও সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আবহে ভাস্কর ঘোষ বলেন, সরকার কিভাবে সপ্তম পে কমিশন কার্যকর করবে তা এক প্রকাশ না হওয়া পর্যন্ত স্পষ্ট বোঝা যাবে না। তার বক্তব্য, সব কর্মীদের বেতন একভাবে বাড়বে না, ক্যাটার ভেদে পার্থক্য থাকবে। উদাহরণ হিসাবে তিনি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে এক প্রাথমিক শিক্ষকের বেসিক যেখানে 35,000 টাকা, সেখানে আসাম, বিহার ও উড়িষ্যার মতো রাজ্যে এই পদে বেসিক প্রায় 44,000 টাকা। সপ্তম পে কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হলে মাসিক বেতন অন্তত 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে দাবি করা হয়েছে। সপ্তম পে কমিশন মূল ভিত্তি হল ফিটমেন্ট ফ্যাক্টর। উদাহরণস্বরূপ, কারোর বেসিক যদি 20,000 টাকা হয়, তবে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর তা 51,000 টাকার বেশি হতে পারে। পাশাপাশি ডিএর বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ও যাতায়াতের ভাড়াও বাড়বে। তবে অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের দাবি, ষষ্ঠ পে কমিশন বকেয়া ডিএ অন্যান্য বঞ্চনার নিষ্পত্তি না করে নতুন কমিশন চালু করা উচিত নয়। তাদের মতে, সপ্তম পে কমিশনের আগে পুরনো আর্থিক বকেয়া মেটানোই সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত। শুক্রবার রাজ্যের বিধানসভায় নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি বিধায়ক রিথিন বসু। বিজেপি পরিষদীয় দলের তরফে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে এই বিজেপি বিধায়কের স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো। আজ স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার ভাষণ রাখতেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার প্রথম দিকের ভাষণের বিরোধিতার উদ্দেশ্যে গঠনমূলক বিরোধিতার আহ্বান জানান। তিনি বলেন, বিধানসভা কোনোভাবেই মারামারি বা বিশৃঙ্খলার জায়গা নয়, বরং সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে চলার ক্ষেত্রে হিসাবে কাজ করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, বিরোধীতারা তাদের বক্তব্য বা প্রস্তাব যথাযথভাবে উপস্থাপন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিধানসভায় প্রশ্নোত্তরের পর্বে বিতর্কিত ও বিল পাস প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে প্রকাশের জনগণের সামনে আনার ওপর জোর দেন তিনি, যাতে মানুষ সরাসরি জনপ্রতিনিধিত্ব কাজের মূল্যায়ন করতে পারেন। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভা কার্যক্রমের শৃঙ্খলা বজায় রাখা, ভাষার শীলতা এবং স্পিকারের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, ভোট পরবর্তী হিংসা, বিধানসভার ভেতরে উত্তেজনা বা বিরোধীদের ভূমিকা নিয়ে বার্তা উঠে আসে। তিনি দাবি করেন, গণতন্ত্রের জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন নীতিকে সামনে রেখে বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেষে তিনি প্রশাসনিক জবাবদিহি ও আইন শৃঙ্খলার প্রসঙ্গে কড়া বার্তা দেন, যার মধ্যে অতীতে ভোট পরবর্তী হিংসা ও অভিযোগ সংক্রান্ত বিষয়েও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের এক বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সপ্তম হওয়ায় হাই ভোল্টেজ রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুরের উভয় আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবশেষে নন্দীগ্রাম বিধানসভায় আসন থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে উল্লেখিত কিছু তথ্য বাস্তব ঘটনার সঙ্গে মেলে না। বাস্তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির 2021 সালের উপনির্বাচন ভবানীপুর কেন্দ্র জয়ী হবে, বিধানসভায় ফিরে আসবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আসেন প্রতিনিধিত্ব করে স্বল্প ব্যবধানে জয়ী হয়। অর্থাৎ নন্দীগ্রামে তার বিধানসভা কেন্দ্র, ভবানীপুরে নয়। নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই আসনেই 2021 সালে নির্বাচনের সময় রাজনৈতিকভাবে অত্যন্ত হাই প্রোফাইল ছিল, কিন্তু তাদের ফলাফল আপনারা বর্ণনার বিপরীত। সুতরাং নন্দীগ্রাম বা ভবানীপুরের কেন্দ্র ঘিরে পদত্যাগ আসন ধরে রাখা বা উপনির্বাচনে যে পরিস্থিতি বলা হয়েছে তা বর্তমান বাস্তব রাজনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও আপনি চান, আপনি এই বিষয়টি ভিত্তি করেই সঠিক আপডেট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি 200 শব্দের নিউজ লিখতে দিতে পারি। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।